মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের নাম শুনলেই আমাদের দুই চোখে দুইটি জিনিস ভাসতে থাকে, একটা হলো তেল আর একটা হলো রাজনৈতিক অস্থিরতা বা যুদ্ধ। আর বিগত 100 বছর ধরে আমরা মিডল ইস্টে কোনো না কোনো যুদ্ধ ও অশান্তি দেখে আসছি, আর বোধ হয় সেটা সারা জীবনভর লাগতে দেখেই যাব। সেটা ইরান ও ইরাক যুদ্ধ হোক, বা সিরিয়া লেবানন যুদ্ধ হোক, কিংবা প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হোক, সবসময় মিডল ইস্টে কিছু না কিছু অশান্তি লেগেই আছে। আর এই অস্থিরতায় মিডল ইস্টের দেশগুলো ছাড়াও বাইরের অন্যান্য শক্তিশালী দেশগুলো সামিল হয়, যেমন আমেরিকা, ব্রিটেন, রাশিয়া। আর এর ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং ট্রিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মিডল ইস্টে শান্তি আসেনি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানাবো কেন মিডল ইস্টে সবসময় রাজনৈতিক অস্থিরতা ও এত এত যুদ্ধ লেগেই থাকে। তো তাহলে চলুন প্রতিবারের মতো ভিডিওটাকে শুরু থেকে শুরু করি। বন্ধুরা, মিডল ইস্টে এত অশান্তির কারণ জানতে হলে আমাদেরকে 100 বছর পিছনে হাঁটতে হবে, যখন আজকের মিডল ইস্টের সীমানা ঠিক করা হয়েছিল। আর এখান থেকেই সব সমস্যার জন্ম হয়। কয়েকশো বছর পর্যন্ত পুরো মিডল ইস্ট সহ আজকের ইউরোপের অনেক এলাকা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। 1600 শতক থেকে 1700 শতকের মাঝে এই সাম্রাজ্য হাঙ্গেরি থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। আর এই পুরো অটোমান সাম্রাজ্যে সব ধরনের মানুষ বসবাস করতেন, যেমন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, পার্সি, আরব, কুর্দ ইত্যাদি। কিন্তু 19 শতকের পর অটোমান সাম্রাজ্যের পতন শুরু হয়ে যায়। আর এই সময় থেকেই ব্রিটিশ সাম্রাজ্য এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করছিল। আর ব্রিটিশদের সব থেকে বেশি শত্রুতা ছিল অটোমানদের সাথে, কারণ ব্রিটিশদের প্রভাবকে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত পৌঁছানোর রাস্তায় সব থেকে বড় কাঁটা ছিল এই অটোমান সাম্রাজ্যই। আর এই সমস্যার সমাধান করতে ব্রিটিশরা মিডল ইস্টে নিজেদের উপনিবেশ বানানো শুরু করে। প্রথমে 1820 সালে ব্রিটিশ সাম্রাজ্য সংযুক্ত আরব আমির শাহীর সাথে চুক্তি করে। তারপরে 1839 সালে ইয়েমেনের সাথে, এরপর 1861 সালে বাহরিন, তারপর 1888 সালে ইজিপ্টের সাথে চুক্তি করে। আর এর ফলে এই সমস্ত এলাকা তাদের নিজেদের দখলে চলে আসে। আর ইজিপ্টের নিয়ন্ত্রণ আসার সাথেই সুয়েজ ক্যানালের নিয়ন্ত্রণও ব্রিটিশদের কাছে এসে যায়। আর এর ফলে ব্রিটিশরা অটোমানদের এড়িয়ে খুব সহজেই এশিয়ায় প্রবেশ করতে পারত। আর অটোমানরা ব্রিটিশদের বাড়তে থাকা প্রভাবকে লক্ষ্য করছিল, আর তারা জানতো ব্রিটিশদের বৃদ্ধি হওয়া প্রভাব অটোমানদের জন্য কতটা ক্ষতিকর। আর সেই জন্য 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য জার্মানির সঙ্গ দেয়। আর এই সময়ে ব্রিটিশ আর ফার্সি দুই সাম্রাজ্য ঠিক করে ফেলে যে কোনো মূল্যে অটোমান সাম্রাজ্যকে তাদেরকে শেষ করতেই হবে। আর এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে ফ্রান্স ও ব্রিটেন একটা গোপন চুক্তি করে, যে চুক্তির নাম হলো সাইক্স-পিকো এগ্রিমেন্ট। আর এই চুক্তি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অটোমানদের সমস্ত এলাকা ব্রিটেন ও ফ্রান্স নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরিন, পূর্ব সৌদি ও কুয়েত সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যাবে। আর উত্তর পূর্ব সৌদি, ইরাক আর জর্ডান হবে স্বাধীন দেশ, কিন্তু এই দেশগুলো ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকবে। আবার তুর্কি ও লেবাননের পুরো এলাকা সরাসরি ফ্রান্স এর উপনিবেশ হবে। আর সিরিয়া ও ইরাকের কিছু এলাকা ফার্সি সাম্রাজ্যের অধীনস্থ হবে। পূর্ব তুরস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে। আর প্যালেস্টাইনের এলাকার বিভাজনের দায়িত্ব সাইক্স-পিকো এগ্রিমেন্ট অনুযায়ী একটা আন্তর্জাতিক প্রশাসনকে দেওয়া হয়। আর সাইক্স আর পিকো প্রথম বিশ্বযুদ্ধের আগে নিজেদের মতো করে মিডল ইস্টের বিভাজন তো করে নেয়, কিন্তু যে মানচিত্র তারা বানিয়েছিল তাতে মিডল ইস্টে বসবাসকারীদের ধর্ম, ভাষা, সংস্কৃতির ব্যাপারে, যার কারণে মিডল ইস্ট আজও এত অস্থির। আর 1917 সালে একটা ঘোষণা হয়, যেখানে ব্রিটিশ সরকার জার্মানিতে থাকা ইহুদি সম্প্রদায়কে প্রতিশ্রুতি দেয় যে তারা প্যালেস্টাইনে ইহুদিদের জন্য আলাদা দেশ তৈরিতে তারা ইহুদিদেরকে সাহায্য করবে। আর এই ঘোষণাকে ব্যালফোর্ড ঘোষণাপত্র বলা হয়। আর এই সময়ে সুপার পাওয়ার দেশগুলো সারা বিশ্ব জুড়ে তেলের খোঁজ চালাচ্ছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধ শেষের পরে সবাই বুঝে গিয়েছিল যে 21 শতকের বিশ্বে সেই রাজত্ব করবে যার হাতে পুরো বিশ্বের তেলের নিয়ন্ত্রণ থাকবে। আর ওই সময়ে আমেরিকা ছিল পুরো বিশ্বের সবথেকে বড় তেল উত্তোলনকারী সরবরাহকারী দেশ। ব্রিটেন তাদের 80% তেল আমদানি করত আমেরিকা থেকে। আর ওই সময়ে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন ছিলেন, যিনি সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন। আর ব্রিটিশ ও ফার্সিরা অনেক আগে থেকেই সাম্রাজ্যবাদের গোপন পরিকল্পনা করে ফেলেছিল। আর এই জন্য ব্রিটিশ আমেরিকাকে বিশ্বাসযোগ্য মনে করতো না। আর ঠিক এই কারণেই ব্রিটিশ যেন তেন প্রকারে তেল আমদানিতে আমেরিকার উপর থেকে নির্ভরতা কাটাতে চাইছিল।
আর পুরো পৃথিবীতে সর্বপ্রথম তেলের সন্ধান পাওয়া গিয়েছিল ইরানে 1908 সালে, কিন্তু তেলের পরিমাণ খুবই কম ছিল। আর যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, প্লেন, গাড়ি এবং অন্যান্য মেশিন চালাতে অনেক পরিমাণে তেলের প্রয়োজন ছিল। আর সেই কারণে ব্রিটেন মিডল ইস্টে ইরানের পাশাপাশি নিজেদের প্রভাব জমিয়ে দেয়, যেখানে তারা প্রচুর তেলের সন্ধান পাওয়ার অনুমান করেছিল। আর এরপরে এই এলাকাগুলো থেকে প্রচুর পরিমাণে তেলের সন্ধান পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় আর এই যুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করেছিল। আর বিজয়ী মিত্রজোটের দেশগুলো সামনাসামনি বৈঠক করে এবং মিডল ইস্টের সীমানাগুলিকে আরও একবার পাল্টে দেওয়া হয়। আর অটোমান সাম্রাজ্য 1922 সালে পুরোপুরি ভেঙে পড়ে। 29 অক্টোবর 1923 সালে একজন আর্মি অফিসার মোস্তফা কামাল আতাতুর্ক তুর্কিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে দেয়। আর স্বাধীন হওয়ার পরে তুর্কি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং তুর্কি 2 বছর ধরে এই যুদ্ধ জারি রেখেছিল। আর ব্রিটিশ ও ফার্সি সেনারা প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করে এমনিতেই ক্লান্ত হয়ে গিয়েছিল। আর এদিকে তুর্কি সেনাবাহিনী তাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। আর এর জন্য ফ্রান্স ও ব্রিটেন তুর্কি সরকারের সাথে মুখোমুখি বৈঠকে বসতে রাজি হয়। আর একবার ফের মিডল ইস্টের সীমান্ত মানচিত্রে বদল দেখা যায়। আর এই বৈঠক তুর্কির জন্য খুবই লাভজনক হয়। ফ্রান্স ও ব্রিটেন তুর্কিকে তাদের দাবি করা এলাকা দিয়ে দেয়। আর অটোমান সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশ ফ্রান্স মিত্র জোটশক্তি নিজেদের মতন করে ভাগ করে দেয়। আর এর আগে অটোমান সাম্রাজ্যের অন্তর্গত অঞ্চল বসরা, বাগদাদ আর মুসলকে এক করে ম্যান্ডেট ফর মেসোপটেমিয়া নাম দেওয়া হয়। আর পরে যেটা ইরাকে রূপান্তরিত হয়। আর এই অঞ্চলগুলোতে আলাদা আলাদা ধর্ম সংস্কৃতির মানুষরা বসবাস করত, কিন্তু কোনো রকম চিন্তাভাবনা না করে এই এলাকাগুলোকে মিলিয়ে দেওয়া হয়। আর এর প্রভাব ইরাকের অভ্যন্তরীণ পরিস্থিতিতে পড়ে। আর একইভাবে কুয়েতকেও আলাদা করে দেওয়া হয়। আর এই কুয়েতও একসময় ইরাকের অংশ ছিল। আর এই কারণে ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ বাধে। কুয়েতের মতো লেবাননকেও আলাদা করে ফ্রান্সের অধীনে স্বাধীনতা দেওয়া হয়। আর এই সময় লেবাননের জনসংখ্যার 80% খ্রিস্টান ছিল, 20% মুসলিমরা ছিল। আর এই কারণে ভবিষ্যতে লেবাননে অনেক সমস্যা তৈরি হবে। একইভাবে সিরিয়ায় খ্রিস্টান, সুন্নি, শিয়া ও ধর্মাবলম্বীদের কথা চিন্তা না করে এই সমস্ত এলাকাগুলোকে একত্রিত করে বানানো হয় সিরিয়া। এরপর 1930 সাল নাগাদ তুর্কি সিরিয়ার এলাকা আলেকজান্দ্রিয়াকে নিজেদের দেশে অন্তর্ভুক্ত করতে ফ্রান্সকে চাপ দিতে থাকে, কারণ ওই এলাকায় অনেক পরিমাণে তুর্কি জনবসতি ছিল। আর তুর্কি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যোগ দিয়েছিল। আর ফ্রান্সের ভয় ছিল যদি তারা তুর্কির প্রস্তাবে রাজি না হয় তাহলে আবার তুর্কি জার্মানির সাথে মিলে যেতে পারে। তাই ফ্রান্স তুর্কির কথা অনুযায়ী 1938 সালে আলেকজান্দ্রিয়াকে সিরিয়ার থেকে আলাদা করে পরের বছর 1939 সালে তুর্কি একটা রেফারেন্ডামের মাধ্যমে এই অঞ্চলকে তুর্কির সাথে অন্তর্ভুক্ত করে ফেলে। আর এই অঞ্চলের বর্তমান নাম হলো আন্তাকিয়া। আর এখান থেকেই তুর্কি আর সিরিয়ার মধ্যে যে অশান্তি শুরু হয় তা আজ পর্যন্ত জারি রয়েছে। সিরিয়া আজও আন্তাকিয়াকে নিজেদের অংশ বলে দাবি করে। আর এরই সাথে সিরিয়া ও ইরাকের বেশিরভাগ জল আসে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী থেকে। আর এই দুই নদী তুর্কি থেকে আসে। আর তুর্কি এই দুটো নদীর উপরে বাঁধ বানায়। আর এই বাঁধ তুর্কি, সিরিয়া ও ইরাকের মধ্যে অশান্তির অন্যতম কারণ। আর কোনো রকম চিন্তাভাবনা না করে মিডল ইস্টের বিভাজন করার ফলে বহু রকম সমস্যা তৈরি হয়। আর অন্যদিকে 1930 সাল নাগাদ আরব দুনিয়ায় তেলের খোঁজ পাওয়া শুরু হয়ে যায়। আর ইরাকের মসুল ও বসরায় প্রচুর পরিমাণে তেলের খোঁজ পাওয়া যায়। আর এরপর 1938 সাল নাগাদ সৌদি আরবের পূর্ব দিকে প্রচুর পরিমাণে তেলের খোঁজ পাওয়া যায়। আর এরপর 1938 সাল নাগাদ কুয়েতেও প্রচুর পরিমাণে তেলের খোঁজ পাওয়া যায়। আর কুয়েতে খোঁজ পাওয়া তেলের পরিমাণ পুরো ইরাকের তেলের থেকেও বেশি ছিল। আর একটা সময় কুয়েত যেহেতু ইরাকের অংশ ছিল, তাই এটা নিয়ে ভবিষ্যতে ইরাক আর কুয়েতের মধ্যে বড় যুদ্ধের সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। আর একইভাবে 1556 সাল নাগাদ সিরিয়ার উত্তর পূর্ব দিকে তেলের খোঁজ পাওয়া যায়। আর সিরিয়ার এই সমস্ত অঞ্চলে কুর্দ জাতির মানুষেরা বসবাস করত।
আর পুরো পৃথিবীর 50% তেল এই মিডল ইস্ট থেকে পাওয়া গিয়েছিল, যেখানে আলাদা আলাদা ধর্ম, রাজনৈতিক মতাদর্শ নিয়ে একটা দেশের সাথে অন্য দেশের নিয়মিত অশান্তি লেগেই থাকতো। আর এই কারণে সুপার পাওয়ার দেশগুলো, বিশেষত আমেরিকা, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন মিডল ইস্টে ইন্টারেস্ট নিতে শুরু করে। আর এই সময় ব্রিটেন মিডল ইস্টে এমন কিছু করে যার ফলে এই মিডল ইস্ট এর সমস্ত জায়গায় না শেষ হয়ে যাওয়া যুদ্ধ শুরু হয়। ব্রিটেন প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল বানায়, যেখানে জার্মানি থেকে আসা হাজার হাজার ইহুদি বসতি স্থাপন করা শুরু করে। আর 1947 সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করে দেয়। একদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল তৈরি করে। ইহুদিরা জনসংখ্যায় প্যালেস্টাইনের অর্ধেক হওয়া সত্ত্বেও তাদেরকে প্যালেস্টাইনের 62% জমি দেওয়া হয়। আর অন্যদিকে জনসংখ্যায় ইহুদিদের থেকে দ্বিগুণ হওয়া সত্ত্বেও প্যালেস্টাইনকে দেওয়া হয় 38% জমি। আর ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় জেরুজালেমকে আন্তর্জাতিক প্রশাসনের অন্তর্ভুক্ত করা হয়। আর পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার 1 বছর পরেই ব্রিটেন এখান থেকে চলে যায় আর ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে দেয়। আর এর ফলে এখানে এমন সমস্যা সৃষ্টি হয় যার জন্য আজও হাজার হাজার নিরীহ মানুষ নিজেদের প্রাণ হারাচ্ছে। আর ইসরায়েল নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও কোনো আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি তো দেয়নি। উল্টে 1948 সালে আরব দেশগুলো মিলে ইসরায়েলের উপর হামলা শুরু করে দেয়। আর ব্রিটেন আর আমেরিকার সাহায্য নিয়েই ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করে। আর এর ফলস্বরূপ ইসরায়েল ইহুদি এলাকা ছাড়াও 60% আরব এলাকা দখল করে ফেলে। আর এর ফলে অন্তত 7 লক্ষ প্যালেস্টাইনবাসী নিজেদের দেশ ছেড়ে লেবাননে গিয়ে আশ্রয় নেয়। আর এর ফলে লেবাননে মুসলিমরা জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, যার জন্য লেবাননের জনবিন্যাস বদলে যায়। আর এই পরিবর্তন ভবিষ্যতে গিয়ে 1975 সাল থেকে 1990 সালের মধ্যে লেবাননের গৃহযুদ্ধের কারণ হয়। আর অন্যদিকে পৃথিবীর অন্যত্র থেকে এসে ইসরায়েলে নিজেদের বসতি স্থাপন করছিল ইহুদিরা। আর প্যালেস্টাইনের সমস্ত এলাকায় জনসংখ্যায় মুসলিমদের থেকে ইহুদিরা বেশি হয়ে যাচ্ছিল। আর এই বিভাজনের কিছু বছর পর 1954 সালে জামাল আব্দুল নাসের ইজিপ্টের প্রেসিডেন্ট হয়ে যান। আর নাসের স্বপ্ন দেখতেন যে একদিন সমস্ত আরব দেশগুলো এক হয়ে একটা আরব দেশ তৈরি হবে। আর এইভাবে তারা ইসরায়েলের থেকে শুরু করে আরব দেশের সমস্ত শত্রুকে হারাবে। আর নাসের শুধুমাত্র ইসরায়েল আর আমেরিকার বিরোধী ছিলেন না, তিনি সৌদি আরব আর কুয়েতেরও বিরোধী ছিলেন। কারণ নাসের মনে করতেন এই দুই মুসলিমদের শত্রু আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিল। 1956 সালে নাসের সুয়েজ ক্যানাল বন্ধ করে দেন। আর এই সিদ্ধান্তের ফলস্বরূপ ফ্রান্স, ব্রিটেন আর ইসরায়েল মিলে ইজিপ্টের উপরে হামলা করে দেয়। কিন্তু ইজিপ্ট এই যুদ্ধে জিতে যায়। আর এইসবের জন্য পুরো আরব দুনিয়ায় জামাল আব্দুল নাসেরের চর্চা শুরু হয়ে যায়। আর পুরো আরব দুনিয়া নাসেরের এই জাতীয়তাবাদী ভাবধারার প্রতি আকৃষ্ট হয়। আর এই যুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে 1962 সালে ইয়েমেনে হামি জাতীয়তাবাদী ও ইয়েমেনের পরিবার শাসিত সরকারের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এটাই প্রথম যুদ্ধ ছিল যে যুদ্ধে প্রক্সি দেশগুলো অংশগ্রহণ করে। আর এই যুদ্ধে সৌদি আরব, জর্ডান, কুয়েতের মতো পরিবার শাসিত দেশগুলোর কাছে বিপদের ঘণ্টার মতো ছিল। কারণ ভবিষ্যতে জাতীয়তাবাদী ভাবধারা এই সমস্ত দেশে আসলে এই সব দেশের শাসক পরিবারগুলোর জন্য নতুন সংকট তৈরি করত। আর এই কারণে এই দেশগুলো আমেরিকার সাথে মিলে ইয়েমেনের সরকারকে জাতীয়তাবাদীদের বিরুদ্ধে সমর্থন করে। অন্যদিকে আব্দুল নাসের ইজিপ্টের সেনা আর অস্ত্র দিয়ে জাতীয়তাবাদীদেরকে সহায়তা করে। আর ইজিপ্ট এই ছায়াযুদ্ধে ইজিপ্টকে বড় পরাজয়ের সম্মুখীন হতে হয়। আর ইজিপ্টের দুর্বলতার সদ্ব্যবহার করে 1967 সালে ইসরায়েল ইজিপ্টের উপরে আচমকা হামলা করে দেয়। আর এই হামলা 6 দিনের যুদ্ধ নামে পরিচিত। আর এই যুদ্ধে ইসরায়েল ইজিপ্টের পুরো সাইনাই পেনিনসুলা দখল করে নেয়। আর এর ফলে সুয়েজ ক্যানাল দিয়ে কোনো রকম জাহাজ চলাচল করতে পারত না। আর এর জন্য ইজিপ্টকে বাধ্য হয়ে 8 বছরের জন্য সুয়েজ ক্যানাল বন্ধ রাখতে হয়। আর জামাল আব্দুল নাসের এই পরাজয়ের কষ্ট সহ্য না করতে পেরে 1970 সালে 52 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যান। তবে ইসরায়েলের থেকে বদলা নেওয়া এখনো বাকি ছিল নাসেরের মৃত্যুর পরে তার পরিচিত আনোয়ার সাদাত ইজিপ্টের প্রেসিডেন্ট হন। আর এই আনোয়ার সাদাত সিরিয়ার সাথে মিলে ইসরায়েলের উপর হামলা করার পরিকল্পনা করেন। আর 6 অক্টোবর 1973 সালে ইজিপ্ট আর সিরিয়া দুই দিক থেকে ইসরায়েলের উপর আচমকা হামলা করে দেয়। আর এই যুদ্ধকে ইতিহাসে অক্টোবর যুদ্ধ বা 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধ বলে জানা যায়। আর এই যুদ্ধে ইসরায়েলের পাল্লা ভারী ছিল। তবে ওই সময় এই যুদ্ধে আমেরিকার মধ্যস্থতায় আর তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টারের কথায় ইসরায়েল আর ইজিপ্টের মধ্যে যুদ্ধবিরতি হয়।
আর সমঝোতা অনুযায়ী ইসরায়েল সাইনাই পেনিনসুলার দখল ছেড়ে ইজিপ্টকে ফিরিয়ে দেয়, আর ইজিপ্ট ইসরায়েলকে স্বাধীন ইহুদি রাষ্ট্র বলে মেনে নেয়। আর এখান থেকেই আবার একটা যুদ্ধের দামামা বেজে যায়, কারণ মিডল ইস্টে ইজিপ্ট প্রথম ইসরায়েলকে দেশ হিসেবে মান্যতা দিয়ে কার্যত আরব দুনিয়ার শত্রুতে পরিণত হয়েছিল। আর ইজিপশিয়ান প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে ইসরায়েলকে মান্যতা দেওয়ার অপরাধে এক ইসলামিক গোষ্ঠী তাকে হত্যা করে দেয়। আর একদিকে ইজিপ্টে এইসব চলছিল, আর এই সময় অন্যদিকে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলবির বিরুদ্ধে ইরানে ভয়ঙ্কর আন্দোলন শুরু হয়। আর ইরানের শাহ পাহলবি আমেরিকার থেকে টাকা পয়সা নিয়ে আমেরিকার নীতি অনুযায়ী ইরান শাসন করত। আর ইরানের মানুষ মোহাম্মদ শাহ পাহলবির রাজ শাসনকে হটিয়ে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইসলামিক শাসন কায়েম করে। আর ইরানের এই আন্দোলন মিডল ইস্টে ব্যাপক প্রভাব ফেলে, কারণ আয়াতুল্লাহ খোমেনির ইসলামী শাসন মিডল ইস্টে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর ইরানের এই ইসলামী শিয়া মতাদর্শ সমস্ত বিশ্বের মুসলিমদেরকে একত্রিত করতে চেয়েছিল। আর আয়াতুল্লাহ খোমেনি এই সমস্ত ইসলামিক দেশের ধর্মীয় নেতা হতে চেয়েছিলেন। আর এতে অন্যান্য ইসলামিক দেশ, বিশেষ করে সুন্নি মুসলিম দেশগুলো আশঙ্কা করে যে এই শিয়া মতাদর্শ যাতে সুন্নি দেশগুলোতে না ছড়ায়। আর ইরানের সবথেকে বড় টার্গেট ছিল সৌদি আরব, যাকে আবার আমেরিকা সমর্থন করত। আর এই কারণে ইরানের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় শত্রু আমেরিকা। আর ইসরায়েল তো ছিলই, তার সাথে সৌদি আরবও ইরানের চরম শত্রুতে পরিণত হয়। আর ইরানকে থামাতে সৌদি আরব ইরাকের সাদ্দাম হোসেনকে আর্থিক ও নৈতিক সমর্থন দিতে শুরু করে, কারণ সাদ্দাম হোসেন একজন সুন্নি মিলিটারি অফিসার ছিলেন। আর সাদ্দাম হোসেনও ইরানের বিরোধী ছিলেন, কারণ ইরাকি তেল বসরা থেকে উত্তোলন করা হতো। আর এই বসরার জনসংখ্যা শিয়ারা সংখ্যাগরিষ্ঠ ছিল। আর কুয়েত ও সৌদি আরবের সমর্থন পেয়ে সাদ্দাম হোসেন ইরানের মতাদর্শের পাল্টা আরবীয় জাতীয়তাবাদের সুর তোলেন। আর 1980 সালে ইরানের উপরে হামলা করে দেন। ইরানের খুজিস্তান অঞ্চল দখল করে ফেলে, যেখান থেকে ইরানের 90% তেল উত্তোলিত হচ্ছিল। আর এর ফলে ইরাকি তেল ভান্ডার ফুলে ফেপে উঠেছিল। আর এই যুদ্ধ 8 বছর ধরে চলে। আর এর ফলে 5 লক্ষ মানুষ এই যুদ্ধে মৃত্যুবরণ করে এবং 10 লক্ষ মানুষ গুরুতর আহত হন। আর সৌদি আরব ও কুয়েত সাদ্দাম হোসেনকে সমস্ত সাহায্য জারি রাখে, যাতে তারা ইরানকে যুদ্ধে ব্যস্ত রাখতে পারে। আর সৌদি আরবের ইরানের থেকে আরও একটা সমস্যা ছিল বাহরিনে। শিয়া মুসলিমরা জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ ছিল এখানে, কিন্তু বাহরিনের শাসক ছিল সুন্নি মুসলিম। আর বাহরিন সৌদি আরবের তেল খনির খুব কাছে অবস্থিত ছিল। আর ইরান ইতিমধ্যেই বাহরিনকে নিজেদের বলে দাবি করছিল। আর সৌদি আরব আশঙ্কা করছিল যদি বাহরিনের শিয়ারা সুন্নি শাসককে গদি থেকে সরিয়ে দেয়, তাহলে সৌদি আরব আর ইরান সামনাসামনি চলে আসবে। আর এর ফলে সৌদির তেল খনি সংকটের মুখে পড়তে পারত। আর এটাও একটা কারণ ছিল যার জন্য সৌদি আরব যে কোনো মূল্যে সাদ্দাম হোসেনকে সহায়তা করছিল। আর 8 বছর পর ইরান সাদ্দাম হোসেনের কবল থেকে নিজেদের খুজিস্তানকে মুক্ত করে। কিন্তু 1988 সালে কুয়েতের উপরে ইরাক বহু পুরনো দাবিকে আবার জাগিয়ে তুলে কুয়েতকে বলা হয় যে কুয়েত ইরাককে ইরানের বিরুদ্ধে যে $65 বিলিয়ন লোন দিয়ে সাহায্য করেছিল তা যেন তারা ভুলে যায়, আর নয়তো কুয়েতকে ইরাকের সাথে যেন তারা মিলিয়ে দেয়। আর কুয়েত যখন এই প্রস্তাব খারিজ করে দেয়, তখন সাদ্দাম আর এই গোষ্ঠীগুলোকে অ্যান্টি আমেরিকান দেশগুলো আর্থিক সহায়তা করে। আর এই সব কিছুর ফল আজকের দিনে আমরা মিডল ইস্টে দেখতেই পাচ্ছি। আর মিডল ইস্টে যে অশান্তি গত কয়েক দশক ধরে ঘটে চলেছে, তা হয়তো ভবিষ্যতেই এমনভাবেই চলতে থাকবে। আর মিডল ইস্টের এই হাঙ্গামার মূল কারণ বিভিন্ন মতাদর্শের মানুষ একসাথে থাকা, এবং ব্রিটিশ আর ফার্সিরা 100 বছর আগে মিডল ইস্টকে যেভাবে বিভাজন করে দিয়েছিল, তাতে মিডল ইস্টের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে নিয়ে কোনো রকম চিন্তাভাবনা না করা। ব্রিটিশ ও ফার্সিরা তো এখন মিডল ইস্টে নেই, কিন্তু মিডল ইস্টের সমস্ত যুদ্ধ হাঙ্গামা হয়তো এমনভাবেই চলতে থাকবে। এই বিষয়ে আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।